প্রীতি এবং রাহিল দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা বিষ্ণুপুর শিক্ষানিকেতন স্কুলের ক্লাস 8 এর স্টুডেন্ট ছিল। প্রীতি এবং রাহুল দুজনেই পড়াশোনাতে খুবই ভালো ছিল, তবে প্রীতির তুলনায় রাহিলের মেধা শক্তি অনেক বেশি ছিল। পরীক্ষাতেও সে সবসময় প্রীতির তুলনায় অনেক বেশি নম্বর পেত। প্রীতি একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে ছিল, অন্যদিকে রাহিল ছিল মুসলিম ঘরের ছেলে, কিন্তু তবুও তাদের মধ্যে বন্ধুত্ব খুবই অটুট ছিল। পড়াশোনার ক্ষেত্রে রাহিল সবসময় প্রীতিকে সাহায্য করত। প্রীতির পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই স্বাচ্ছন্দ্যময় ছিল। প্রীতির বাবা সরকারি চাকরি করত, আর অন্যদিকে তার মা মাধবী দেবী প্রীতির স্কুলেরই ভূগোলের শিক্ষিকা ছিল। কিন্তু রাহিলের পারিবারিক অবস্থা ভালো ছিল না। রাহিলের বাবা একজন সামান্য সবজি বিক্রেতা ছিল, কিন্তু তবুও তাদের বন্ধুত্বের বন্ধন খুবই অটুট ছিল। একদিন প্রীতির মা অর্থাৎ তাদের স্কুলের ভূগোল শিক্ষিকা মাধবী দেবী 8ম শ্রেণীর ক্লাস নিতে আসে। রাহিল, তুমি উঠে দাঁড়াও। সবার প্রথমে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য বলো। পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার পার্থক্যগুলো সবাইকে বুঝিয়ে বলবে। আগের দিন আমি ঠিক যেভাবে বুঝিয়েছি সেইভাবেই বলবে। এই শুনে রাহিল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে কিছুতেই পড়া বলতে পারে না। আমি পারবো না ম্যাডাম, আমার এখনো বই কেনা হয়নি, সেই জন্য আমি পড়তে পারিনি। অজুহাত দেওয়া শুরু হয়ে গেল, তাই না? বই কেনা হয়নি তাতে কি হয়েছে? আগের দিন তো তুমি ক্লাস করেছিলে। ক্লাসে আমি কি পড়িয়েছিলাম তোমার কি কিছু মনে নেই? ক্লাস করার সময় কোথায় মন থাকে তোমার? আমি সত্যি বলছি ম্যাডাম, আমার বই কেনা হয়নি। আপনি আমাকে একদিন সময় দিন, আমি আজকে কারোর বই দেখে লিখে নিয়ে চলে যাব, আর আমি কালকে আপনার সব পড়া করে দেব। কালকে আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তার সব উত্তর দেব। আমি কালকে প্রশ্ন করব কেন তোমাকে? তুমি টিচার নাকি আমি টিচার? আমাকে কি তোমার কথা শুনে চলতে হবে? আমি এখন প্রশ্ন করেছি, এখনই প্রশ্নের উত্তর দিতে হবে। আর তুমি প্রশ্নের উত্তর দিতে পারোনি, তাই তুমি শাস্তি পাবে। বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো তুমি। মাধবী দেবী রাহিলের কোনো কথা শোনে না। সে রাহিলকে খুবই মারধর করে, সেই সাথে তাকে ক্লাসের বাইরে বের করে দেয়। এই দেখে প্রীতির খুবই কষ্ট হয়। স্কুল ছুটির পর প্রীতি রাহিলকে তার ভূগোল বইটা দিয়ে বলে, রাহিল, এই নে, তুই আমার ভূগোল বইটা নিয়ে যা। আমি জানি তুই এখনো বই কিনতে পারিসনি, আর সেই জন্য তুই আজকে পড়া পারিসনি। আমার মা তোকে কিভাবে মারলো, আমার না মায়ের উপরে খুব রাগ হয়েছে। পড়া না পারলে তো মার তো খেতেই হয়, এতে ম্যাডামের তো কোনো দোষ নেই। আর আমি তোর বই নিতে পারবো না রে প্রীতি, তোর বই নিয়ে আমি চলে গেলে তুই পড়বি কি করে? আমি কয়েকদিন না পড়লে তো কিছু হবে না। আমার কাছে তো মায়ের অনেক নোটস আছে, আমার কাছে তো আমার মায়ের বানানো নোটস আছে। তুই কয়েকদিনের জন্য বইটা নিয়ে যা, আর ইম্পর্টেন্ট টপিক গুলো তুই লিখে নিবি। কালকে কিন্তু মায়ের ক্লাস আছে, মা আবার পড়া ধরবে। পড়া না পারলে মা আবার তোকে মারবে। রাহিল প্রীতির কাছ থেকে বই নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে পড়তে বসে পড়ে। অন্যদিকে সন্ধেবেলা প্রীতির মা প্রীতিকে পড়তে বসতে বলে। প্রীতির বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকলেও তার মা ভূগোলের শিক্ষিকা হওয়ায় প্রীতি তার মায়ের কাছেই ভূগোল পড়তো। মা, আজকে আমার পড়তে ভালো লাগছে না, আমার না খুব মাথা যন্ত্রণা করছে। আমি কালকে পড়তে বসবো, আজকে আমি ঘুমিয়ে পড়ি প্লিজ। না, একদম না। একটু আগেই তো তুমি টিভি দেখছিলে, আর এখন তোমার মাথা যন্ত্রণা করছে? মাত্র 2 মাস পর তোমার পরীক্ষা, আর আমি চাই এবার যেন তুমি ক্লাসে ফার্স্ট হও। তুমি আমার মেয়ে হয়ে ক্লাসে এখনো পর্যন্ত ফার্স্ট হতে পারলে না, এবার তোমাকে ফার্স্ট হতেই হবে। প্রীতির মা জোর করে প্রীতির ব্যাগ থেকে বই নিতে গেলে প্রীতি ভয়ে সত্যি কথা বলে দেয়। মা, আমার কাছে ভূগোল বইটা নেই। আমি আজকে আমার বইটা রাহুলকে দিয়েছি, ওরা খুব গরিব মা। ওর বাবা মা ওকে বই কিনে দিতে পারেনি। আজকে পড়া পারেনি বলে তুমি তো ওকে অনেক মেরেছো। ও যাতে কালকে পড়া করে আসতে পারে সেই জন্য আমি ওকে আমার বইটা দিয়ে দিয়েছি। এই শুনে মাধবী দেবী প্রচন্ড রেগে যায়। সে প্রীতির গালে একটা চড় মেরে বলে, তুমি এত সাহস কোথায় পেলে? তোমাকে আমি বারবার করে বলেছি না তুমি ওই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব রাখবে না? ওই ছেলেটাকে আমার পছন্দ নয়। ওর সাথে থেকেই তোমার পড়াশোনাটা নষ্ট হচ্ছে। তোমার কাছ থেকে বই নিয়ে, তোমার নোটস নিয়ে ও তোমাকে ইউজ করছে, আর পরীক্ষার সময় তোমার থেকে বেশি নম্বর পাচ্ছে। না মা, আমি রাহিলকে কখনোই আমার নোটস দিইনি। রাহিল তো নিজেই ওর নোটস তৈরি করে। ও খুব ভালো নোটস বানাতে পারে জানো, আর সেই জন্যই তো আমার থেকে অনেক ভালো নম্বর পায়। চুপ কর একদম। সব সময় রাহিল রাহিল রাহিল। ওই রাহিলের সঙ্গে তুমি কোনো বন্ধুত্ব রাখবে না। আজকের পর থেকে আমি যেন কোনোদিনও না শুনি তুমি কোনো রকম ভাবে ওকে হেল্প করেছো, আর বাকিটা আমি কালকে রাহিলের সঙ্গেই বুঝে নেব। পরের দিন মাধবী দেবী রাহিলদের ক্লাসরুমে গিয়ে বলে,
তোমরা সবাই শোনো, কালকে প্রীতির ভূগোল বই হারিয়ে গেছে। সরি, আমি ভুল বললাম। প্রীতির ভূগোল বইটা চুরি হয়ে গেছে। প্রীতির বইটা কে নিয়েছো সত্যি করে বলো। প্রীতির বই কার কাছে আছে বলো। আমার বইটা চুরি হয়নি ম্যাডাম, আমি তো কালকে আমার বইটা। তুমি চুপ করো প্রীতি, তুমি কোনো কথা বলবে না। তোমার বই আমি খুঁজে দেব। এই তোমরা বলো, প্রীতির বই কার কাছে আছে? মাধবী ম্যাডামের কথা শুনে রাহিল প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভয়ে কোনো কথা বলারই সাহস পায় না। তোমরা কেউ কিছু বলবে না তাই তো? ঠিক আছে, আমি সবার ব্যাগ চেক করব। তবে আমি সবার আগে রাহিলের ব্যাগটাই চেক করব, কারণ আমার সন্দেহ রাহিলই বইটা চুরি করেছে। কারণ কালকে প্রীতি রাহিলের পাশেই বসেছিল। রাহিল, তোমার ব্যাগটা নিয়ে এসো। রাহিল তার ব্যাগটা নিয়ে ম্যাডামের কাছে যায়। ম্যাডাম দয়া করে আমাকে মারবেন না, আমি প্রীতির বইটা চুরি করিনি। প্রীতি কালকে আমাকে বইটা দিয়েছিল, আমি সত্যি বলছি ম্যাডাম। একদম কোনো মিথ্যা কথা বলবে না। কালকে প্রীতি নিজেই আমাকে বলেছে ওর বইটা চুরি হয়ে গেছে। তুমি তো কালকে বললে তোমার বাবা তোমাকে বই কিনে দেয়নি, আর তাই জন্য তুমি প্রীতির বইটা চুরি করে নিলে, তাই তো? আজকে তোমাকে কঠিন শাস্তি দিতেই হবে। ম্যাডাম প্লিজ, আপনি এরকম করবেন না। রাহিলের কোনো দোষ নেই, আপনি সেটা ভালো করেই জানেন। রাহিল আমার বই চুরি করেনি, আপনি ওকে শাস্তি দেবেন না। তুমি বেশি কথা বলবে না প্রীতি। তুমি বেশি কথা বললে এখনই রাহিলকে আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছে নিয়ে যাব। প্রিন্সিপাল ম্যাডাম এই চুরির অপরাধ কিছুতেই মেনে নেবেন না। এখানে উপস্থিত সকলেই দেখেছে আমি রাহিলের ব্যাগ থেকেই তোমার বইটা বের করেছি, সুতরাং এটা প্রমাণিত রাহুল চোর। এটা জানলে প্রিন্সিপাল ম্যাডাম ওকে স্কুল থেকেই তাড়িয়ে দেবে। এই শুনে প্রীতি খুব ভয় পেয়ে যায়। প্রীতি আর কিছু বলতে পারে না। মাধবী দেবী কাঁচা কঞ্চি দিয়ে অনেকবার করে রাহিলের হাতের তালুতে আঘাত করে। শুধু তাই নয়, তাকে 500 বার কান ধরে উঠবোস করায়। এমনকি তাকে সারাদিন স্কুলের সামনে ফাঁকা মাঠে প্রখর রৌদ্রের মধ্যে সারাদিন দাঁড় করিয়ে রাখে। রাহিলকে এরকম কষ্ট পেতে দেখে প্রীতির খুবই খারাপ লাগে। এরকম ভাবেই মাধবী দেবী প্রায় প্রত্যেক দিনই রাহিলের উপর অত্যাচার করত। এমনই একদিন, এই রাহিল, তুমি আজকে আবার প্রীতির পাশে বসেছো কেন? আমি তোমাকে বলেছি না তুমি প্রীতির পাশে বসবে না? তোমার সাথে থেকে থেকে প্রীতি খারাপ হয়ে যাচ্ছে। প্রীতির পড়াশোনাটা নষ্ট করছো তুমি। না ম্যাডাম, আপনি ভুল বলছেন। রাহিল আমাকে পড়াশোনায় অনেক হেল্প করে। যে কোনো পড়া আমি বুঝতে না পারলে রাহিল আমাকে খুব ভালো মতো বুঝিয়ে দেয়। বেয়াদবি করবে না প্রীতি। রাহিল তো নিজেই ক্লাসে পড়া পারে না, ও তোমাকে কি করে পড়া বোঝাবে? তুমি তো খুব বোকা। রাহিল তোমার পাশে সব সময় বসে, আর পরীক্ষার সময় তোমার খাতা দেখে লিখে লিখে তোমার চেয়ে বেশি নম্বর পায়। সেটা তুমি না বুঝলেও আমি বুঝতে পারি। না ম্যাডাম, আমরা এরকম কখনোই করি না। আমরা দুজনেই খুবই সৎভাবে পরীক্ষা দিই, আর রাহিল আমার থেকেও অনেক ভালো স্টুডেন্ট। আচ্ছা তাই নাকি? ঠিক আছে রাহিল, তুমি পাঁচ সঞ্চালন তত্ত্বটা ব্যাখ্যা করো তো দেখি। এখানে এসো, টেবিলের সামনে দাঁড়িয়ে পাঁচ সঞ্চালন তত্ত্বটা ব্যাখ্যা করে দাও। কিন্তু ম্যাডাম, এই চ্যাপ্টারটা তো আমাদের এখনো পড়ানো হয়নি। এই জিনিসটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। স্কুলে পড়ানো হয়নি বলে তুমি বলতে পারবে না? তাহলে তুমি কিভাবে ভালো স্টুডেন্ট হলে? তোমার তো বাড়িতে পড়া হয়ে যাওয়ার কথা। তুমি টিউশন পড়ো না? না ম্যাডাম, আমি কোনো টিউশনই পড়ি না। আমি তো নিজের পড়া নিজেই পড়ি। তুমি টিউশন পড়ো না বলেই তো তোমার এই অবনতি। তুমি আমার কাছে টিউশনে ভর্তি হও, মাসে 1000 টাকা করে দেবে। দেখবে তোমার পড়াশোনার অনেক উন্নতি হবে। আমার বাবার অত টাকা নেই ম্যাডাম। আমার বাবা আমাকে বই খাতা কিনে দিতে পারে না, আর আমি টিউশন পড়বো কিভাবে বলুন তো? তুমি যদি আমার কাছে টিউশন না পড়ো তাহলে তুমি প্রীতির সঙ্গে আর কথা বলবে না। আমি খুব ভালো করেই জানি তুমি প্রীতির কাছ থেকে সমস্ত নোটস নিয়ে পড়াশোনা করো। পরের দিন অবশ্যই তুমি 1000 টাকা অ্যাডভান্স নিয়ে আসবে। আমার কাছে টিউশনে ভর্তি হও, দেখবে তোমার পড়াশোনা ভালো হবে। রাহিল সেদিন স্কুল থেকে বাড়িতে গিয়ে তার বাবা মাকে মাধবী ম্যাডামের কাছে টিউশন পড়ার কথা বলে। কিন্তু রাহিলের বাবার মাসে 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকায় সে রাহিলকে টিউশনে ভর্তি করতে পারে না। রাহিল মাধবী দেবীর টিউশনে ভর্তি না হওয়ায় সে আরো বেশি রেগে গিয়ে রাহিলের উপর অত্যাচার করতে শুরু করে। এরকম ভাবেই কিছুদিন কাটে। রাহিল আর সহ্য করতে না পেরে স্কুলে যেতে চায় না। আমি আর পড়াশোনা করবো না বাবা। তুমি আমাকে বই কিনে দাও না, খাতা কিনে দাও না, সেই জন্য আমাকে স্কুলে সবসময় মার খেতে হয়। ছোট ছোট ভুলের জন্য ম্যাডাম আমাকে মারে। আজকে যদি তোমার কাছে অনেক টাকা থাকতো তাহলে হয়তো আমার সাথে এরকম হতো না। এরকম বলিস না রে বাবু, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। মনে জোর থাকলে সব হয়। বই নিয়েই টিউশন পড়তে পারিস না, তাতে কি হয়েছে? প্রত্যেকদিন স্কুলে যাচ্ছিস তো, তুই চাইলে স্কুলে গিয়েও মন দিয়ে পড়াশোনা করতে পারবি। স্কুলের পড়াগুলো মন দিয়ে শুনলে তাহলেও তো অনেক কিছু মুখস্থ হয়ে যায়। তুই তো জানিসই আমাদের পরিবারের কেউ ভালো পড়াশোনা করতে পারিনি। আমি নিজেও তো অনেক চেষ্টা করেও পড়াশোনা করতে পারিনি, তাই তোকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি। তুই এরকম করিস না। রাহিল তার বাবার মুখে এই কথাগুলো শুনে খুবই উৎসাহিত হয়ে পড়ে।
তাই পরের দিন থেকেই সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। সে যেটুকু সময় স্কুলে থাকে কখনোই সময় অপচয় করে না। লাইব্রেরি থেকে বই নিয়ে সে পড়াশোনা করে, আবার স্কুলে বন্ধুদের বই নিয়েও সে স্কুলে বসেই পড়া মুখস্থ করে, আর ক্লাসের পড়াও সে মন দিয়ে শোনে। এর ফলে রাহিলের পড়াশোনার খুবই উন্নতি ঘটে। এখন মাধবী ম্যাডাম যখনই তাকে কোনো প্রশ্ন করে সব প্রশ্নের উত্তরই সে ঠিকঠাক ভাবে দিতে সক্ষম হয়। তাই মাধবী ম্যাডাম এখন চাইলেও তাকে মারধর করতে পারে না। একদিন, রাহিল যাও, তুমি আমার জন্য 1 বোতল জল নিয়ে এসো। আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি। এই 1 মিনিটের মধ্যে যদি তুমি জল না নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে অনেক মারবো। এই শুনে রাহিল খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে ছুটে জল আনতে চলে যায়, কিন্তু সে 1 মিনিটের মধ্যে জল নিয়ে আসতে পারে না। এর ফলে মাধবী ম্যাডাম তাকে অনেক মারধর করতে শুরু করে। এই দেখে প্রীতি প্রচন্ড রেগে যায়। সে আর সহ্য করতে না পেরে লুকিয়ে লুকিয়ে তার ব্যাগ থেকে ফোন বের করে। সে ওই ফোনে সমস্তটাই ভিডিও রেকর্ডিং করে। মাধবী দেবী ক্লাস থেকে চলে গেলে প্রীতি রাহিলকে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে যায় এবং ওই ভিডিওটা তাকে দেখিয়ে মাধবী দেবীর অত্যাচারের সমস্ত কথা তাকে বলে দেয়। তুমি স্কুলে ফোন নিয়ে এসেছো কেন আগে সেটা বলো। আর তুমি তোমার নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো। তুমি কি পাগল হয়ে গেছো? এটা আমার ফোন নয়, এটা আমার মায়ের ফোন। স্কুলে আসার সময় মা নিজের ফোনটা আমার ব্যাগে রেখেছিল, আর আজকে মা ফোনটা নিতে ভুলে গেছে। সেই জন্য আমি আজকে ভিডিওটা রেকর্ড করতে পেরেছি। আর উনি আমার মা হওয়ার আগে উনি এই স্কুলের একজন শিক্ষিকা, তাই কোনো স্টুডেন্টের সঙ্গে এরকম অত্যাচার করা অন্যায়। আপনি আমার মাকে শাস্তি দিন, আমি এটাই আপনার কাছে অনুরোধ করব। প্রীতির কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম সঙ্গে সঙ্গে মাধবী দেবীকে সেখানে ডাকে এবং ওই ভিডিওটা দেখিয়ে মাধবী দেবীকে অনেক ধমক দেয়, এমনকি তাকে চাকরি থেকে বের করে দেওয়ারও হুমকি দেয়। মাধবী দেবী খুবই ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনি দয়া করে এই ভিডিওটা কাউকে দেখাবেন না। আমি আর কখনো রাহিলের উপর অত্যাচার করব না। আসলে আমার সবসময় মনে হতো রাহিলের জন্য প্রীতির পড়াশোনার ক্ষতি হচ্ছে, আর রাহিল এত গরিব পরিবারের ছেলে হয়েও এত ভালো পড়াশোনা করে, সেই জন্য আমার খুব হিংসা হতো। রাহিল, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মাধবী দেবী তার কর্মের জন্য খুবই লজ্জিত বোধ করে। প্রিন্সিপাল ম্যাডাম মাধবী দেবীকে একটা সুযোগ দেয়। রাহিলের পারিবারিক অবস্থার কথা জেনে প্রিন্সিপাল ম্যাডাম তার পড়াশোনার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দেয়। আর সেদিনের পর থেকে মাধবী দেবী আর কখনোই রাহিলের সঙ্গে কোনো অন্যায় করে না। রাহিল এবং প্রীতি দুজনেই আবার আগের মতো মন দিয়ে একসঙ্গে পড়াশোনা করতে থাকে। স্নিগ্ধা এবং তার স্বামী সঞ্জয় দুজনেই একটি সিঙ্গারার দোকান চালাতো। শহর থেকে একটু দূরে একটা মফস্বল এলাকায় তাদের বাড়ি ছিল, তাই খাবার দাবারের গুণমান অতিরিক্ত ভালো হওয়া সত্ত্বেও খুব ছোট্ট একটা বেশি ভিড় সেখানে হতো না। এতে তাদের দুজনের সংসারে খুব একটা অসুবিধা না হলেও স্নিগ্ধা যেইভাবে ধনী ব্যক্তিদের মতো জীবনযাপন করতে চাইতো সেটা কিছুতেই সম্ভব হয়ে উঠছিল না। এরই মধ্যে তাদের চেনা এক আত্মীয় শহর থেকে একদিন তাদের বাড়িতে আসে। সঞ্জয় দোকানে ব্যস্ত থাকায় স্নিগ্ধা তার দাদাকে নিয়ে বাড়িতে আসে। আর কতদিন এইভাবে সিঙ্গারা বিক্রি করে দিন কাটাবি বোন? তোর কি একটু বড় লোক হতে ইচ্ছে করে না? আমার তো তোদের অবস্থা দেখেই নিজের উপর রাগ হচ্ছে। আমার পিসির মেয়ে কোথায় আমার মতো রাজা ঢালে থাকবে তা না। কি করব বলো তো দাদা, সঞ্জয়ের তো কোনো উচ্চাশাই নেই। ওর ওই সিঙ্গারার দোকান চলে গেলেই হলো। ওর মতে আমরা দুবেলা খেয়ে পরে শান্তি করে বাঁচতে পারছি, এটাই যথেষ্ট। এইভাবে আর কেউ ভাবে নাকি? এখন সবাই চাই বড় লোক হতে, আর কোনো খাটাখাটনি না করে শুধু একটু বুদ্ধি লাগিয়ে যদি বড় লোক হওয়া যায় তাহলে সেটা করতে আপত্তি কোথায়? কিছু না করে শুধু বুদ্ধি খাটিয়ে বড় লোক, সেটা কিভাবে? আমাকে সবকিছু একটু গুছিয়ে বলো তো দাদা। তোর জানতে ইচ্ছে করে না আমি কিভাবে বড় লোক হয়েছি? সেইভাবে তুইও তো হতে পারিস। তোকে শুধু লোকজনদের বোঝাতে হবে যে তোর কাছে টাকা রাখলে তাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে, ব্যাস এটাই। কিন্তু দ্বিগুণ হবে কিভাবে? আমি কি নিজের টাকা থেকে দ্বিগুণ করে দেব? তাহলে তো আমার লস হবে। প্রথম মাসে সবার বিশ্বাস বাড়ানোর জন্য অল্প টাকা নিবি, ধর ওই 50-100 টাকা। পরের সপ্তাহে তাদের ডবল টাকা ফেরত দিবি, আর তারপর যদি একবার ভরসা করে তোর কাছে যদি টাকা রাখা শুরু করে, ব্যাস তাহলেই কেল্লা ফতে। আর আমাদের ব্যাংক খুবই বিশ্বস্ত, তোর কোনো অসুবিধা হবে না। বিশ্বাস না হলে তুই নিজেই আমার কাছে টাকা রেখে দেখ। এইভাবে আরো অনেক রকম ভাবে মুকুন্দ বাবু স্নিগ্ধাকে নানান রকম কথা বোঝাতে থাকে। স্নিগ্ধাও নিজের দাদার উপর ভরসা করে তার এবং সঞ্জয়ের জমানো বেশ কিছু টাকা মুকুন্দ বাবুর কাছে দিয়ে দেয়। সঞ্জয়কে চমকে দেবে বলে মুকুন্দ বাবু স্নিগ্ধাকে বলে সে যেন এই কথা সঞ্জয়কে না জানায়। মুকুন্দ বাবু সেখান থেকে চলে যায়।
কয়েকদিন পরে মুকুন্দবাবু স্নিগ্ধার 5,000 টাকাকে 10,000 টাকা করে দেয়। এর ফলে স্নিগ্ধা আনন্দে লাফাতে থাকে। সে তাদের দোকানের জন্য বেশ কিছু জিনিসপত্রও কিনে আনে। এত কিছু কিভাবে কিনলে? নতুন হাঁড়ি, কড়াই, তেল থেকে সিঙ্গারা ছেঁকে তোলার হাতা, এসবের তো অনেক দাম। আমরা তো একটু একটু করে টাকা জমাচ্ছিলাম এগুলো কিনবো বলে। এবার আমি আমাদের দোকানটা আরো বড় করব, শহরেও দোকান খুলবো। এইসব ছোটখাটো জিনিসের জন্য আর টাকা জমাতে হবে না। তোমার বউ আর সাধারণ সিঙ্গারাওয়ালি থাকবে না, তোমার বউ একেবারে বড়লোক সিঙ্গারাওয়ালি হয়ে যাবে খুব শিগগিরই। কিন্তু কিভাবে, কি করে করবে এত কিছু? লটারি লাগলো নাকি? কি হয়েছে প্লিজ একটু বলো তো, আমার সব জন্য কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। স্নিগ্ধা তাকে কিছুই বলে না, কারণ স্নিগ্ধা জানতো সঞ্জয় সেই ব্যাপারটা জানতে পারলে তাকে বাধা দেবে। আরে সেসব কিছু না, কোনো লটারি লাগেনি। এতদিন তো তুমি একা দোকানে বসতে, তাই দোকানটা মাঝে মাঝে বন্ধ রাখতে হতো। এবার থেকে তুমি যখন বাড়িতে বিশ্রাম নিতে যাবে তখন আমি দোকানে বসবো, কেমন? বাহ, এটা তো বেশ ভালো কথা। এতদিন তো তুমি আড়ালা থেকে শুধু রান্না করতে মাত্র, তোমার লজ্জা লাগে বলে দোকানে আসতে না, আজ হঠাৎ কি হলো? এসব বাদ দাও, আমি তোমার জন্য আজকে মটন আর পোলাও রান্না করেছি, খাবে তো? চলো। স্নিগ্ধার এই পরিবর্তন সঞ্জয়ের খুবই পছন্দ হয়। সে ভাবে শেষমেশ হয়তো স্নিগ্ধা তার সমস্ত লজ্জা কাটিয়ে তাদের ব্যবসাটাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু স্নিগ্ধার তো অন্য প্ল্যান ছিল। সে তো এমনি এমনি ফাঁকা দোকানে বসতে চায়নি, তার মাথায় যে অন্য কিছুই চলছিল সেটা সে সঞ্জয়কে বুঝতে দেয় না। এভাবে আরো 2-1 দিন কাটে। সঞ্জয় বাড়িতে যখন বিশ্রাম নিতে যায়, স্নিগ্ধা তখন তাদের দোকানে আসে। তখনই তার দোকানে তাদের পাড়ার 2জন মহিলা সিঙ্গারা কিনতে আসে। কি ব্যাপার স্নিগ্ধা, আজকে তুমি দোকানে বসেছো? সঞ্জয় কোথায়? তোমাকে কতদিন পরে দেখলাম বলো তো। এবার থেকে দুপুরের দিকে আমিই দোকানে থাকবো। আসলে সারাদিন আমার অফিসের কাজ থাকে তো, তাই আমি আসতে পারি না দোকানে। সংসার সামলে অফিস সামলে আর দোকানে বসা হয়ে ওঠে না। আর সঞ্জয়েরও তো বিশ্রামের দরকার, সেই জন্যই এতদিন দুপুরে দোকান বন্ধ থাকতো। কিন্তু এখন আমি দোকানে বসবো। অফিসে আমার পোস্ট উঁচু হয়েছে, তাই আমি একটু স্বাধীনতা পেয়েছি। দাঁড়াও দাঁড়াও, একসাথে এত কিছু হজম করতে খুব অসুবিধা হচ্ছে। তুমি অফিসে চাকরি করো? আমি তো জানতাম না। আমি তো জানতাম তোমাদের শুধু এই একটা সিঙ্গারার দোকানই আছে। আমি একটা ব্যাংকে চাকরি করি গো, ব্যাংকটা পাশের রাজ্যে। ওখানে গিয়ে থেকে কাজ না করে আমি বাড়ি থেকেই সমস্ত কাজ সামলাই। এখন তো একটু মাহিনাও বেড়েছে, এবার দোকানটাও একটু বড় করব। কিন্তু এই কাজের কথা আমি কাউকে বলিনি, সঞ্জয় চাই না আমি কাউকে বলি, সেই জন্যই আর কি। এত গর্বের কথা সঞ্জয় কাউকে জানাতে দেয় না, এটা আবার কোনো কথা হলো? ওর বউকে দিয়ে টাকা রোজগার করাচ্ছে, এটা জানলে যদি লোকজন খারাপ ভাবে। তুমি আবার সঞ্জয়কে বলতে চেও না যেন যে আমি তোমাকে আমার কাজের কথাটা বলেছি, তাহলে ও কষ্ট পাবে। নাও এবার সিঙ্গারা খাও। এভাবে স্নিগ্ধা একের পর এক মিথ্যা কথা বলতেই থাকে। সিঙ্গারা বিক্রি করতে করতে স্নিগ্ধা মঞ্জুলা দেবী এবং তার বান্ধবীকেও তাদের এই 1 মাসে টাকা ডবল করার কথাটা বলে দেয়। সত্যি এরকম হয়? বাবা, সেই কয়েক বছর আগে শুনেছিলাম এরকম করে প্রচুর লোকজন নিজেদের টাকা হারিয়েছে। কত লোক টাকা মেটাতে না পেরে পালিয়ে গেছে, আত্মহত্যা করেছে। ঠিক আছে, তোমাদের বিশ্বাস না হলে আমি জোর করব না, কোনো অসুবিধা নেই। আর একটা কথা মনে রেখো, এখন থেকে কিন্তু দুপুরেও দোকান খোলা থাকবে, আমি দোকানেই থাকবো। মঞ্জুলা দেবী এবং তার বান্ধবী স্নিগ্ধার কথা শুনে সেখান থেকে চলে যায়। মঞ্জুলা দেবী সব কথা তার স্বামী রমেশ বাবুকে গিয়ে বলে। তুমি কি পাগল? এসব হয় কখনো? বড় বড় ব্যাংকে টাকা ডবল হতে কয়েক বছর সময় লেগে যায়, আর তোমাদের সিঙ্গারাওয়ালি নাকি 1 মাসে টাকা ডবল করে দেবে। এসব ফাঁদে পা দিও না, বুঝলে? না না, আমি ওকে না করেই এসেছি। তারপরেই ভাবছি মেয়েটার তো বিয়ে দিতে হবে, টাকা পয়সা তো লাগবে বলো। কিছু টাকা যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কি, তাই তোমাকে বললাম। টাকা বাড়ানোর জায়গায় যদি সব টাকা চলে যায় তখন কি হবে ভেবে দেখেছো? যত সব উল্টাপাল্টা আবদার। মেয়ের যখন বিয়ে দেবো তখন টাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। রমেশ বাবু বারণ করলেও মঞ্জুলা দেবীর মাথায় সেই 1 মাসে টাকা ডবল করার চিন্তা ঘুরতেই থাকে। সে প্রায় দিনই দুপুরবেলা স্নিগ্ধার দোকানে যায় আর সেই টাকার ব্যাপার নিয়ে তার সাথে নানান কথা বলে। স্নিগ্ধার বেশ কিছু সিঙ্গারাও বিক্রি হয়ে যায়, কিন্তু মঞ্জুলা দেবী শুধু সেই বিষয়ে কথাই বলে। সে টাকা পয়সা কোনো রকম ভাবে জমা রাখতে চায় না। রোজ রোজ এমন হতে হতে স্নিগ্ধা বাধ্য হয়ে একদিন তার দাদাকে ফোন করে। কি করি বলো তো দাদা, যাও বা একজনকে পেলাম, সেও তো দেখি শুধু এটা ওটা জেনেই চলে যায়, টাকা তো আর রাখতে আসে না। এরকম করলে আমি কমিশন পাবো কিভাবে?
তুই আমার কাছ থেকে আরো কিছু টাকা নিয়ে যা, তাই দিয়ে তোদের দোকানটা আরো বড় কর। দোকান বড় হলেই লোকের কৌতূহল আরো বাড়বে। তারপর তুই ওদের বলবি যে তুই 25,000 রেখে 50,000 পেয়েছিস, তাই দোকানটা সারিয়েছিস। আর এসব শুনলে লোক টাকা রাখতে এমনিই বাধ্য হবে। সত্যি দাদা, তুমি আসলেই একজন পাকা বিজনেসম্যান। কিভাবে গ্রাহক ধরতে হয় সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আমি তোকে যেই টাকা দেবো সেটা কিন্তু গিফট ভাবিস না। তোর ব্যবসা বাড়লে ওটা আমাকে ফিরিয়ে দিস কিন্তু। স্নিগ্ধা মুকুন্দবাবুর কথায় রাজি হয়ে যায়। পরের দিনই মুকুন্দবাবু স্নিগ্ধার ব্যাংকে 20,000 টাকা পাঠায়। তাই দিয়ে স্নিগ্ধা নিজেদের দোকানটাকে সুন্দর করে তোলে। হঠাৎ একদিন মঞ্জুলা দেবী স্নিগ্ধার দোকানে এসে দেখে তাদের সিঙ্গারার দোকানটা একেবারে নতুন হয়ে উঠেছে। মঞ্জুলা দেবী এই দেখে খুবই অবাক হয়। অফিসে ভালোই মাহিনা পাও বলো। একের পর এক তোমাদের দোকানের উন্নতি দেখে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। এভাবে এগিয়ে যাও, অন্তত তোমার বর তোমার সব ইচ্ছাকে প্রশ্রয় দিচ্ছে, এটা ভেবেই আনন্দ হয়। দেবে না কেন বলো তো? আমি আগের মাসে 25,000 টাকা দিয়ে এই মাসে 50,000 টাকা তুলেছি। এসব দেখলে কোন স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না বলো? ওর 25,000 টাকা তো ওকে ফিরিয়েই দিয়েছি, আর বাকি 25,000 টাকা দিয়ে আমি দোকানটা সাজিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে একটা ক্যাফে বানাবো, শহরে যেমন থাকে না ওরকম। এই কথা শুনে মঞ্জুলা দেবী প্রচন্ড উৎসাহিত হয়ে পড়ে। সে তার স্বামীকে না জানিয়েই তাদের আলমারি থেকে 5,000 টাকা চুরি করে স্নিগ্ধাকে দিয়ে দেয়। স্নিগ্ধা টাকাটা নিয়ে খুবই আনন্দ পায়। সে সব টাকা তার দাদাকে পাঠিয়ে দেয়। মুকুন্দবাবু ঠিক সময় মতো তাকে 12,000 টাকা পাঠিয়ে দেয়। 10,000 টাকা মঞ্জুলা দেবীর এবং বাকি 2,000 টাকা স্নিগ্ধার কমিশনের টাকা। টাকা পেয়ে দুজনেই খুবই খুশি হয়। এবার আস্তে আস্তে সিঙ্গারাওয়ালি স্নিগ্ধার কথা তাদের এলাকার চারিদিকে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধারও রমরমা বাড়তে থাকে। আগে অনেকবার জিজ্ঞাসা করেছি, আবারও করছি, তুমি কি আমাকে বলবে তুমি কিভাবে এতগুলো টাকা পাচ্ছ? আমি মানছি তুমি টাকা পেয়ে আমাদের দোকানটা ভালোই করেছো, কিন্তু কিভাবে করছো সেটা তো বলবে। আম খাচ্ছ খাও না, কে গাছ লাগিয়েছে তোমার জেনে কি লাভ বলো? আর একটা জিনিস দেখো, আগে তুমি একটা ছোট ত্রিপল টাঙানো দোকানে টুলের ওপর বসে সিঙ্গারা বিক্রি করতে, এখন তার জায়গায় এরকম একটা রেস্টুরেন্ট হয়ে গেছে। তোমার এটা ভালো লাগছে না? সিঙ্গারার দোকান এমন ছোটই হয়, ওটাই স্বাভাবিক। তুমি আমাদের দোকানটাকে যেমন বানিয়েছো সেরকম দোকান অন্য কিছুর হয়, সিঙ্গারার হয় না। পাড়ার লোকে তো আমাদেরকে নিয়ে কানাঘুষা করছে, ওরা ভাবে আমরা খারাপ কিছু করে টাকা জমাই। আমি তোমাকে জিজ্ঞেস করলেও তুমি তো কিছু বলতে চাও না। এসব টাকা আমাকে আমার দাদা দিয়েছে। আমার দাদা চায় না তার বোন এভাবে গরিব দশাতেই সারা জীবন কাটাক। এত টাকা এমনি এমনি দিয়ে দিল? আচ্ছা সে না হয় দিল, কিন্তু এখানকার মহিলাগুলো দোকানে এসে তোমাকে খোঁজে কেন? আর আমি আছি দেখলে কিছু না নিয়েই তো চলে যাই। ও কিছু না, তোমাকে লজ্জা পাই হয়তো। এভাবে স্নিগ্ধা সেই দিনও সঞ্জয়কে কিছু বলে না। এদিকে স্নিগ্ধার উন্নতি বাড়ে আর অন্যদিকে সঞ্জয়ের দুশ্চিন্তা বাড়তে থাকে। এমনই একদিন স্নিগ্ধার দোকানে মঞ্জুলা দেবী তার আরো দুজন বান্ধবীকে নিয়ে সেখানে আসে। এই দেখো স্নিগ্ধা, আমার বান্ধবীদেরকে নিয়ে এসেছি। ওরাও তোমার মতো ব্যবসা করে, ওদের নিজেদের ব্যবসা। ওরাও চাই ওদের ব্যবসাটাকে আরেকটু বড় করতে, তাই তোমার কাছে নিয়ে এলাম। এরা দুজনে 5 লক্ষ টাকা রাখতে চাইছে। 5 লক্ষ টাকা? মানে আমি কত কমিশন পাবো? বাবারে বাবা, আমার তো শুনেই হাত পা কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাকে দিয়ে দাও, 1 মাস পরে এসে 10 লক্ষ টাকা নিয়ে যাবে। তারা স্নিগ্ধাকে বিশ্বাস করে টাকাটা দিয়ে দেয়। স্নিগ্ধাও সমস্ত টাকা তার দাদার কাছে পাঠিয়ে দেয়। এইভাবে আরো কয়েকদিন কাটে। 1 মাস পুরো হয়ে আসলে স্নিগ্ধা তার দাদাকে ফোন করতে গিয়ে দেখে তার দাদার ফোন বন্ধ। সে প্রায় 3-4 দিন ধরে ফোন করার জন্য চেষ্টা করতেই থাকে, কিন্তু তার দাদা আর ফোন ধরে না। স্নিগ্ধা তার দাদার বাড়িতে গিয়েও দেখে সেখানে তালা ঝুলছে। স্নিগ্ধা কিছুই বুঝে উঠতে পারে না। এই দেখে তার শরীর খারাপ করতে শুরু করে। সে হন্তদন্ত হয়ে বাড়িতে গিয়ে সঞ্জয়কে সব কথা বলে। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করছো। এখন এত লোকের টাকা তুমি কিভাবে শোধ করবে শুনি? আমি বলেছিলাম বেশি লোভ করো না, তুমি আমাকে পাত্তাই তো দাওনি। দেখলে তো এবার কি হলো? তুমি দাদাকে এতটাই বেশি বিশ্বাস করে ফেললে যে আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলে না। এখন বলো তোমার কত টাকা লাগবে? সবার টাকা মিলিয়ে 15 লাখ টাকা। আমি কিছুই বুঝতে পারছি না এবার কি হবে। এত লোকের এত আশা, আমার উপর এত ভরসা, সব ধুলোয় মিশে যাবে। লোকজন আমাকে তো মেরেই ফেলবে। আরে আমি আছি তো, আমি চেষ্টা করছি। যেভাবেই হোক তোমাকে এই সমস্যা থেকে আমি উদ্ধার করব। তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। কিভাবে ধৈর্য ধরবো? পরের সপ্তাহে 1 মাস শেষ হলেই অনেকে চলে আসবে। আমি এত টাকা কোথা থেকে পাবো? তুমিই বা কিভাবে দেবে? ওই সিঙ্গারার দোকান থেকে কত ইনকাম হয় আমি তো জানি। এই কথা শুনে সঞ্জয় খুব ভয় পেয়ে যায়।
তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বাড়ি এবং দোকান সবকিছু বিক্রি করে দেবে এবং সবার টাকা মিটিয়ে অন্য কোথাও চলে যাবে। তারা সেটাই করে। কয়েকদিন পরে তারা খবর পায় স্নিগ্ধার দাদা মুকুন্দ বাবু একটি চিট ফান্ড কাণ্ডে কয়েক লক্ষ টাকা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে। এসব শুনে স্নিগ্ধা আরো ভেঙে পড়ে। তারা অন্য একটা গ্রামে গিয়ে আবার সেখানে সিঙ্গারার দোকান খোলে। আর এবার স্নিগ্ধা পুরো মন দিয়ে সৎ পথে ব্যবসা করবে বলে প্রতিজ্ঞা করে।